ভূত মানিস তোরা? সামনে রাখা গরম চায়ের কাপটা তুলে ফু দিচ্ছিল পল্টু। সুধন্যদার কথা শুনে চমকে গিয়ে চুমুক দিয়ে জিভ পুড়িয়ে ফেলল। মানব মুড়ির গামলাটার ভিতরে হাত চালিয়ে বাদাম আর গাঠিয়ার টুকরো খুঁজতে খুঁজতে বলল, দেখিনি তো কখনো। তবে আজ শ্রাবণ মাসের অমাবস্যা, তারপর সন্ধ্যে থেকে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। এখন এসব কথা না তোলাই ভালো, রাতে তো আর থাকতে দেবে না। হেঁটে হেঁটে নিজের বাড়িতে ফিরতে হবে। পল্টু হতভাগা তো রায়পাড়া ছাড়িয়েই শুট করে নিজের বাড়ি ঢুকে পড়বে। বাকি পথটা আমাকে একলাই যেতে হবে, মাঝে আবার চৌধুরীদের মস্ত বাস ঝাড়খানা। পরেশ এতক্ষণ চুপচাপ সকালের বাসি খবরের কাগজখানা উল্টে পাল্টে দেখছিল। এবার সেটা একপাশে সরিয়ে রেখে বলল, না মানবার তো কোনো কারণ নেই। আমি অনেকবার ভূতে ধরতে দেখেছি। আমাদের এই জিয়ালগাছাতেই কুমোরপাড়ায় একবার একটা বউকে ভূতে ধরেছিল। সে কি আছাড়ি পিছাড়ি চিৎকার! বাপ রে, এখনো মনে পড়লে গায়ে কাটা দেয়। আর একবার আমার মামার বাড়ি নিতাইপুরে দেখেছিলাম একজনকে ভূতে ধরতে। সে অবশ্য চিৎকার চেঁচামেচি কিছু করছিল না, একপাশে বসে শুধু ফিকফিক করে হাসছিল। আমরা দূর থেকে দেখছিলাম। ছোট ছিলাম তো, কাছে যেতে সাহস হয়নি। তবে মনে আছে, একবার লোকটা হাসি থামিয়ে আমাদের দিকে তাকালো, গরম চার মতো লাল চোখ। দেওয়ালে ঝোলানো ছোট আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন সুধন্যদা। বৃষ্টিটা বেশ জোরেই পড়ছিল। ছাতা থাকলেও স্টেশন থেকে বাড়ির পথটুকু আসতেই ভিজে গেছেন ভালো মতো। রিক্সা পাওয়া যায় এখন, তবে হেঁটে আসায় সুধন্যর অভ্যাস। কলকাতা থেকে ঘন্টা দেড়েকের দূরত্ব। বছর 10 আগেও একেবারে ঝিঝি ডাকা গ্রাম ছিল জিওলগাছা। এখন কিছুটা বদলেছে, লোকজন বেড়েছে, টোটো আর রিক্সাও বেশি চোখে পড়ে। তবে গ্রামের গন্ধটা এখনো গা থেকে মোছেনি। সেজন্য সারাদিন কলকাতার কলেজে ছাত্র পড়িয়ে সন্ধ্যের মুখে ট্রেনটা যখন জিওলগাছা স্টেশনে এসে দাঁড়ায়, তখন প্ল্যাটফর্মে পা দিয়েই কেমন যেন গাটা জুড়িয়ে যায় সুধন্য সরকারের। বিয়ে থা করেননি, মা চলে যাওয়ার পর একলা মানুষ। তবে একাকিত্ব বোধ তেমন নেই। এই আধা গ্রাম জায়গায় এখনো মানুষ বেশ ঘেঁষাঘেঁষি করে থাকে, একে অপরের খোঁজ খবর নেয়। এই পল্টু পরেশ আর তাদের দলবল তো রোজ সন্ধে হতেই হাজির হয়। বাড়ির চাবি একটা ওদের কাছেও থাকে। সুধন্যর বলা আছে, তিনি বাড়ি না থাকলেও মুড়ি মেখে চা খেতে কোনো অসুবিধা নেই। আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে সুধন্যর। বাড়ি ফিরে দেখলেন 3 মক্কেলি হাজির। সাধন আবার মোড়ের দোকান থেকে গরম গরম আলুর চপও নিয়ে এসেছে। চুল আঁচড়ে তক্তাপোষের ওপর আরাম করে গুছিয়ে বসলেন সুধন্য। বাইরে বৃষ্টি আরো চেপে এসেছে। হুহা করে আলুর চপে কামড় দিতে দিতে পল্টু বলল, হঠাৎ ভূতের কথা কেন বলো তো? তুমি তো জানতাম ভূত ভগবান কিছুই মানো না। মাসিমা চলে যাওয়ায় স্তব
ঘরে একটা ঠাকুরের ক্যালেন্ডার অবধি দেখি না। মানি কি না জানি না, তবে ভূত দেখেছি। ভূত দেখেছো তুমি? নিজে দেখেছো? জয়ে মুখটা হা হয়ে গেছে পল্টুর। সাধনার পরেশও কম অবাক নয়। সুধন্যদার সঙ্গে তাদের ওঠা বসা না হোক 15 বছরের, এমন কথা তো কখনো শোনেনি। পল্টুটা একটু মাথা মোটা, কিন্তু বাকি দুজন ব্যাপারটা ইয়ার্কি কিনা বোঝার চেষ্টা করছিল। যদিও সুধন্যদার মুখ দেখে সেরকম কিছু মনে হচ্ছে না, বরং চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, ভূত দেখেছি বলাটা বোধহয় একটু ভুল হলো। ভূতে ধরা মানুষের ভৌতিক কাজকর্ম দেখেছি বললে ঠিক হবে। শুনতে চাস তোরা? খোলা জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে সাধনের দিকে একটু সরে এলো পল্টু। পরেশ বলল, বলো না শুনি, আজ তো ভূতের গল্প শোনার মতোই পরিবেশ। আলুর চপে একটা কামড় দিয়ে সুধন্যদা শুরু করলেন। তখন আমার বয়স বোধ হয় 7-8। তোরা তো জানিস আমি আদতে নদে জেলার লোক। আমাদের বাড়ি ছিল শেতলপাটা গ্রামে, অজ গ্রাম। কৃষ্ণনগর স্টেশনে নেমে বাসে প্রায় ঘন্টা 2 যাবার পর আবার ভ্যান রিক্সায় আধ ঘন্টা যেতে হতো। ইদানিং শুনেছি রাস্তা পাকা হয়েছে, গ্রামের মুখ পর্যন্ত বাস যায়। তখন সেসব কল্পনাও করা যেত না। নদী আর মাটি উর্বর, তাই চাষ হয় ভালো। শেতলপাটাও ছিল চাষি প্রধান গ্রাম। ধান, পাট আর শীতকালে সর্ষে, ডাল, নানা রকম সবজির চাষ। জমি জায়গা আমাদের ভালোই ছিল। তবে আমি যে সময়ের কথা বলছি তখন আমার দাদু মারা গেছেন। বাবা আর কাকা দুজনেই শহরে চাকরি করে, তাই ভাগের লোক দিয়ে চাষ করানোর ব্যবস্থা। চাষবাস কিংবা ঘরের কাজকর্ম সবকিছুরই দায়িত্ব ছিল ঠাকুমার। তার তখন 50 পেরিয়েছে। টকটকে ফর্সা রং, খাড়া নাক, মাথার কাঁচা পাকা চুল টান করে একটা খোপায় বাঁধা, পরনে সাদা থান। ঠাকুমার এই চেহারাটা আমার চোখের ওপর ভাসে। অত্যন্ত শক্ত ধাতের, সোজা কথায় বললে রীতিমতো দজ্জাল মহিলা ছিলেন। ঘরে বাইরে সবাই ভয় পেত। খানিকটা সেরকম হওয়া বোধ হয় দরকারও ছিল, কারণ ঠাকুরদা যখন মারা যান তখন বাবা এবং কাকা দুজনেই ছেলে মানুষ। একা হাতে জমি জায়গা, ঘর সংসার সব সামলাতে হলে করা না হয়ে উপায় ছিল না। আমার মা ও শাশুড়িকেই খুবই ভয় পেতেন। মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার মতো সাহস ছিল না। ঠাকুমা এমনিতে বেশ উদ্যমী মানুষ ছিলেন। সংসারের রোজগার বাড়ানোর জন্য নিজের সাধ্যমতো অনেক কিছু করতেন। আমাদের বাড়ির পিছনে মস্ত পুকুর ছিল, বাঁধানো ঘাট দেওয়া। ঘরের কাজকর্ম সব সেই পুকুরেই হতো। পুকুরের ধার দিয়ে ছিল নারকেল গাছ। সেই গাছের ডাব, নারকেল সব বিক্রি হতো। পুকুরের জলে মাছ চাষ করতো ঠাকুমা, সেও কিন্তু বিক্রির জন্যই। বাড়ির প্রয়োজনে নিয়মত মাছ ধরার হুকুম ছিল না। নিকোনো উঠোনে সমস্ত ধানের গোলা থাকতো। তোরা জানিস কি না জানি না, ধানের গোলা সবসময় মাটি থেকে হাত 2 উঁচুতে হয়। গোলার নিচের ফাঁকা জায়গাটা
বাঁশের চেচারি দিয়ে ঘিরে খাঁচা বানিয়ে সেখানে হাঁস মুরগি পুষত ঠাকুমা। নিয়মত ডিম দিত তারা। সকালে ঘুম থেকে উঠে খেজুর পাতার আঁচড়া দিয়ে খাঁচা থেকে টেনে টেনে ডিম বার করে গুনে গুনে ঝুড়িতে রাখতো ঠাকুমা। মুসলমান পাড়ার মিনা বিবি এসে ডিম নিয়ে যেত হাটবারে। সন্ধেবেলায় পয়সা বুঝিয়ে দিয়ে যেত। বাড়ির মধ্যে একমাত্র আমার সপ্তাহে 3 দিন ডিম খাওয়ার হুকুম ছিল। সকালে খুদের জাউ বানিয়ে তার সঙ্গে ডিম সেদ্ধ দিত ঠাকুমা নিজেই। যে সময়ের কথা বলছি তার বছরখানেক আগে আমার কাকার বিয়ে হয়েছে। কাকিমা ছিলেন মায়ের মতোই গ্রামের মেয়ে, তবে মায়ের থেকেও ছোটখাটো, ভালো মানুষ গোছের। বিয়েও হয়েছিল বেশ কম বয়সে, তাই ঠাকুমার বয়ে সর্বদা কাটা হয়ে থাকতেন। কাকা চাকরি করত মধুপুরে। মাস 2-3 পর পর বাড়ি আসতো। এখানে আমাদের বাড়ির গড়নটা একটু বলে দিলে তোদের গল্পটা বুঝতে সুবিধা হবে। মাটির বাড়ি। আমাদের ছিল উঁচু পোতার ঘর, মাঝখানে মস্ত নিকোনো উঠোন, আর একদিকে দাওয়ার ওপর পরপর 4টে ঘর, একটা মা বাবার, একটা কাকার। মাঝের ঘরে ঠাকুমার সঙ্গে আমি শুতাম। একদম শেষে ভাড়ার ঘর, তাতে সম্বৎসরের জিনিসপত্র থাকতো। আর সবসময় কাজের লোক মানদ মাসিরও সেটাই ছিল শোভা বসার জায়গা। শোবার ঘর থেকে দুধাপ নেমে পাশেই ছিল রান্নাঘর, তার পাশ দিয়ে পুকুর ঘাটে যাওয়ার রাস্তা। উল্টো দিকে ছিল স্নানের ঘর, ধানের গোলা আর তুলসী মঞ্চ। তখন শীতের শেষাশেষি হবে। গ্রামের দিকে ভালো ঠান্ডা। একদিন রাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ। বাইরে যেতে হবে। ওরকম রাত বিরেতে বাইরে যাওয়ার যদি দরকার হয়, তার জন্য দাওয়ার এক পাশে ছোট ছেলে পিলেদের জন্য ব্যবস্থা করা থাকতো। তখন একটু বড় হয়েছি, তাই ঠাকুমাকে আর ডাকিনি। নিজেই দরজাল খিল খুলে বাইরে বেরিয়ে কাজ সারছি। তখনও বেশ রাত আছে। চারপাশে ষড়ের মতো ঘন কুয়াশার আস্তরণ। হঠাৎ মনে হলো ধানের গোলার পাশ থেকে কে যেন আসছে, শাড়ি পরা একজন কেউ। এত রাতে ওদিকে কে গেছিল দেখার জন্য ভালো করে যেই তাকিয়েছি, অমনি যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার তো ভয়, হাত পা ঠান্ডা। কোনো রকমে তাড়াতাড়ি ঘরে ঢুকে লেপের তলায় ঠাকুমার গা ঘেঁষে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুনি হই হই কাণ্ড। রাতে শিয়াল এসে খাঁচা থেকে হাঁস নিয়ে গেছে। ফোঁটা ফোঁটা হাঁসের রক্ত পড়ে আছে খাঁচার পাশে। শিয়ালের ভয় ছিল বলে ঠাকুমা নিজে প্রতি রাতে হাঁস মুরগির খাঁচা বন্ধ করে রাখত। সেদিনও নাকি করেছিল, কিন্তু তাহলে খাঁচা খুলল কি করে? শিয়াল নাকি আবার আমাদের বেড়ার ধারেই বসে বসে হাঁসটাকে খেয়েছে। হাড়গোড় পালক সব পড়ে আছে সেখানে। আমার তো শুনে থেকে বুক টিপ টিপ। ঠাকুমাকে কিছু বলার সাহস ছিল না। কাকিমাকে চুপি চুপি গিয়ে বললাম, ও কাকিমা, শিয়াল নয়, হাঁসটাকে আসলে ভূতে খেয়েছে। কাল রাত্রিরে গোলার ধারে ভূত এসেছিল, আমি দেখেছি। কাকিমা এমনিতেই ভীতু মানুষ, তাড়াতাড়ি আমার মুখে হাত চাপা দিয়ে বলল, চুপ চুপ, এসব কথা বলতে নেই। ঘুমের চোখে কি দেখতে কি দেখেছিস? ঠাকুমার বয়স হয়েছে তো, নিশ্চয়ই হাঁসের ঘরের দরজা বন্ধ করতে ভুলে গেছিল।
ব্যাপারটা সেদিনের মতো চাপা পড়ে গেল ঠিকই, কিন্তু কদিন পরেই সকালে আবার মানদা মাসির হাউমাউ চিৎকার। প্রকৃতির ডাকে ভোর রাত্রিরে ঘুম ভেঙে বাইরে এসেছিল। আধা অন্ধকারে দেখে ঘুমটা পড়া মেয়ে মানুষ রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছে পুকুর ঘাটের দিকে। মানদা মাসির সাড়া পেয়ে সে নাকি আবার পিছন ফিরে তাকিয়েছিল। মাসি স্পষ্ট দেখেছে তার মুখের জায়গায় একখানা শুধু কঙ্কাল, যার চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। তারপর কি হয়েছে আর জানা নেই, কারণ কোনো রকমে ঘরে ঢুকে দরজায় খিল দেওয়ার পরেই মানদা মাসির দাঁত কপাটি লেগে যায়। সকালে ঠাকুমা যখন তাকে ডাকাডাকি করছে, তখনও নাকি তার গলা দিয়ে বু বু আওয়াজ বেরোচ্ছিল। বাড়িতে এভাবে হঠাৎ অপদেবতার আনাগোনা শুরু হওয়াতে ঠাকুমা খুবই চিন্তায় পড়ে গেল। শেতলপাটার পাশের গ্রাম মহিষরেখায় একজন গুণিন থাকতেন। মানদা মাসিকে সঙ্গে নিয়ে ঠাকুমা একদিন গেল সেই গুণিনের সঙ্গে দেখা করতে। ফিরে এলো মুখ গম্ভীর করে। গুণিন নাকি বলেছে লক্ষণ দেখে মনে হচ্ছে অপদেবতা রয়েছে বাড়ির ভেতরেই। শুনে তো আমাদের সবার হাত পা পেটের ভিতর সেদিয়ে যাওয়ার দশা। ঠাকুমা সব ঘরের দেওয়ালে পিটুলি গোলা দিয়ে হরিনাম লিখে দিল। সন্ধ্যের পর আর হাত মুখ ধুতে কেউ পুকুর ঘাটে যায় না। এরকম ভাবে কয়েকদিন কাটার পর ঘটল এক সর্বনেশে কাণ্ড। কদিন ধরেই বৃষ্টি হচ্ছিল। সকালে উঠে মানদা মাসি দেখে উঠোনের ভেজা মাটিতে লাল লাল ছোপ। হাঁসের ঘরের দরজা খোলা। ঠাকুমার আদরের সাদা হাসি উধাও। শেয়ালে যদি হাঁস ধরেও সে তো আর হাঁস মুখে নিয়ে উঠোনের দিকে আসবে না। তাহলে দাওয়ার কাছে লাল ছোপ এলো কি করে? আমি লক্ষ্য করলাম রান্নাঘরের ভেতরে বসে মানদা মাসি ঠাকুমার কানের কাছে কি যেন গুজগুজ করছে, আর ঠাকুমার ফর্সা মুখখানা ক্রমশ আষাঢ়ের মেঘের মতো অন্ধকার হয়ে যাচ্ছে। সেই গুজগুজটা ক্রমশ ঠাকুমার মানদা মাসি থেকে মায়ের মধ্যেও সংক্রমিত হলো। বাড়িতে সারাক্ষণ কেমন যেন একটা ভয়ের পরিবেশ। মা এক মুহূর্তের জন্যও আমাকে কাজ ছাড়া করছে না। ছোট হলেও আমি বুঝতে পারছিলাম বাড়ির সবাই কাকিমাকে যেন একটু এড়িয়ে চলছে। একদিন দুপুরবেলা কাকিমা যখন স্নানে গেছে, তখন মানদা মাসি কাকিমার ঘরে ঢুকে হাতে করে কতগুলো হাঁসের পালক নিয়ে এসে ঠাকুমাকে কি যেন বলল। আমি একটু আশ্চর্যই হয়েছিলাম, কারণ কাকিমা যে খেলনা বানাবে বলে নানা রঙের হাঁসের পালক জমিয়ে রাখে তা আমি জানতাম। সেদিনই রাতে ঘটল এক সাংঘাতিক ঘটনা। মাঝরাতে আমার ঘরে যাওয়ার দরকার হলো। তখন বাড়ির যা পরিস্থিতি, তাতে একা যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই ঠাকুমাকে ডাকলাম। 2-4 বার ধাক্কা দিতে বাধ্য হয়ে উঠল ঠাকুমা। সবে দরজা খুলতে যাবে, হঠাৎ খুট করে একটা শব্দটা যে কাকিমার ঘরের খিল খোলার, সেটা আমিও বুঝতে পেরেছিলাম। ঠাকুমা দরজা না খুলে নিঃশব্দে জানলার পাল্লা ফাঁক করল। সেদিন বাইরে ফুটফুটে জ্যোৎস্না। স্পষ্ট দেখলাম কাকিমা রান্নাঘরের দিক থেকে এসে গোলাঘরের দিকে গেল। মুরগির ঘর থেকে অস্পষ্ট ছটপটানির আওয়াজও শোনা গেল। তারপর বেরিয়ে এলো গোলাঘরের পাশে আম গাছের ঝুপসি ছায়ায় দাঁড়িয়ে কি যেন খেতে লাগলো। ভয়ে তখন আমার হাত পা
ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে যেন মুরগির হাড় চিবানোর কর্মর শব্দও পাচ্ছি। আমার কাঁধের ওপর ঠাকুমার হাতটা ঠক ঠক করে কাঁপছে, মুখে অস্ফুট রাম নাম। বেশ আয়েশ করে খাওয়া শেষ করে কাকিমা সম্ভবত আঁচানোর জন্য পুকুর ঘাটের দিকে যেতেই ঠাকুমা তাড়াতাড়ি জানলার পাল্লা বন্ধ করে দিয়ে আমাকে আর কোলা করে তুলে সোজা গিয়ে বিছানায় ঢুকলো। পরদিন সকালেই খবর দেওয়া হলো গুনিনকে। কাকিমার ঘরে তার আগেই অবশ্য বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। গুনিন এসে তালা খুলে ভিতরে ঢুকলো। তারপর সে কি সর্ষে পোড়া ছোড়া আর ঝাঁটার বাড়ির মারা। কাকিমার আছাড়ি পিছাড়ি কান্না শুনে মাও চোখের জল ধরে রাখতে পারছিল না। কিন্তু ঠাকুমার মুখ পাথরের মতো কঠিন। সারাদিন এই কাণ্ড চলল। সন্ধ্যের মুখে গুনিন বেরিয়ে এসে জানালো, অপদেবতা বিদায় হয়েছে, তবে বড্ড জবরদস্ত ভূত, তাই বউকে সাবধানে রাখতে হবে। আজ সারা রাত কিছু খেতে দেওয়া চলবে না, এমনকি জলও নয়। কাল সকালে মাটির সানকিতে পান্তা ভাত দিতে হবে। টাকা পয়সা নিয়ে গুনিন চলে গেল। কাকিমার ঘরের দরজা সারা রাত বন্ধ রইল। পরের দিন সকালে কাকিমাকে দেখে আমি শিউরে উঠলাম। গোটা গায়ে ঝাঁটার বাড়ির দাগ, মুখ ফুলে গেছে, চুল ছেঁড়া, এলোমেলো। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাও যেন নেই। মানদামাসি মাটির সানকিতে পান্তা ভাত দিয়েছিল, কিন্তু খাওয়ার মতো ক্ষমতাও তখন কাকিমার নেই। মাটিতে পড়ে আছে প্রায় বেহুশ হয়ে। দুপুরের আগেই প্রবল জ্বর এলো কাকিমার। আর বিকেল নাগাদ পাড়ার কারুর কাছ থেকে খবর পেয়ে হঠাৎ আমার কাকা এসে হাজির হলো। অস্বাভাবিক গম্ভীর মুখ। ঠাকুমার সঙ্গে ঘরের দরজা বন্ধ করে কিছুক্ষণ কথা হলো। তারপর বেরিয়ে গেল কাকা। ঘন্টাখানেক পরে ফিরে এসে কাকিমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখলাম কাকিমার ঘরের দরজা খোলা। কাকা কাকিমা কেউ নেই। বাপের বাড়ি থেকে আনাজের তোরঙ্গে কাকিমার নিজস্ব জিনিসপত্র থাকতো, সেটাও নেই। কথা থামিয়ে এক মুঠো মুড়ি তুলে নিয়ে চিবোতে লাগলেন সুধর্ণদা। পল্টু উদ্গ্রীব হয়ে বলল, তারপর তারপর আর কি, সেই শেষ আমার কাকা কাকিমাকে দেখা। আর কোনোদিনও ওদের সঙ্গে আমার দেখা হয়নি। কাকা আর কোনোদিন শেতলপাটায় ফেরেনি। কোনো সন্ধানই আর পাওয়া যায়নি। আর কাকিমা, তারও কোনো খবর পাওনি? প্রায় ঠান্ডা হয়ে যাওয়া চায়ের তলানিটুকু গলায় ঢেলে একটু চুপ করে থাকেন সুধর্ণদা। তারপর সামান্য হেসে বলেন, আজ সকাল পর্যন্ত হলে তোদের প্রশ্নের উত্তরও তো হ্যাঁ, কিন্তু আজ সকালের পর সবই কেমন যেন গোলমাল হয়ে গেল, বুঝলি। আমাদের কলেজে এক ছোকরা মাস্টার এসেছে পড়াতে। ছোকরা মানে আমার থেকে বছর 10 ছোট হবে। আগে মালদায় ছিল, বদলি হয়েছে। আজ স্টাফ রুমে বসে গল্প করতে করতে শেতলপাটার কথা উঠেছে। তা সে হঠাৎ বলে কি না, আমারও ঠাকুরদার বাড়ি শুনেছি শীতলপাটা গ্রামে। আমি অবশ্য কখনো যাইনি। শেতলপাটা নিয়ে আমার তো একটু দুর্বলতা আছেই, তাই জিজ্ঞাসা করলাম ঠাকুরদার নাম কি। সে ছোকরা বলে কি না হরিমাধব সরকার।
শুনে তো আমার বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। জিজ্ঞাসা করলাম বাপের নাম কি। বলল বেণীমাধব সরকার। তারপর আর দেরি করিনি বুঝলি, কোনো রকমে বাকি দুটো ক্লাস সেরে তাকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে হাজির হলাম তার বাড়িতে। 50 বছর পর দেখা। বুড়ো হয়ে গেছে, কিন্তু কাকার হাসিটা একই রকমই আছে বুঝলি। যখন প্রণাম করে সামনে দাঁড়ালাম, প্রথমটায় চিনতে পারিনি। নাম বলতে থরথর করে কাঁপতে লাগলো। কাকিমাও ছিল নাকি? ছিল বই কি, জড়িয়ে ধরে কত কাঁদল। মায়ের কথা জিজ্ঞাসা করছিল। যাক, তাহলে আর ভূত ধরেনি। তোমাদের শীতলপাটার ওঝার হাত যশ ভালো বলতে হয়। পল্টুর কথাটা শুনে একটা করুণ হাসি ফুটল সুধন্যদার মুখে। ভূতে কোনোদিনই ধরেনি রে। কাকিমা ছেলে মানুষ ছিল, বাপের বাড়িতে আদরে মানুষ। ঘন ঘন খিদে পেত, ঠাকুমাকে বলার সাহস ছিল না। তাই রাতে সকলে শুয়ে পড়লে চুপি চুপি উঠে হাঁস মুরগির ঘর থেকে ডিম চুরি করে নিয়ে আসতো। তাড়াহুড়োতে হয়তো আগর ঠিকমতো লাগায়নি, শেয়ালে টেনে নিয়ে গেছে। তাহলে ওই যে বললে রক্তের ছোপ, আলতা পড়েছিল। আগের দিন রাতে মা আর কাকিমা দুজনে মিলে আলতা পড়েছিল। সেই আলতারই ছোপ ছিল মাটিতে। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না সুধন্যদা। তুমি নিজেই বললে জানলার ফাঁক দিয়ে দেখেছো আম গাছের ছায়ায় বসে কি যেন খাচ্ছে। খাবেই তো, ডিম তো চুরি করেছে, খাবে বলেই। কিন্তু কাঁচা ডিম তো আর খাওয়া যায় না। এদিকে রান্নাঘরে ডিম রান্না করতে গেলে ধরা পড়ে যাবে। তাই রাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে ডিমের গায়ে মাটি মাখিয়ে ঢুকিয়ে দিত উনুনের ভেতরে। গরমে ডিম সিদ্ধ হয়ে থাকতো। ভোরবেলা উঠে বার করে খেয়ে নিত। ভোর রাতে আমি আর ঠাকুমা সেটাই দেখেছিলাম। তখন তো ধরেই নিয়েছি কাকিমাকে ভূতে ধরেছে। তাই মনে হচ্ছিল যেন হাড় ভাঙার কর্মর আওয়াজও পাচ্ছি। কাকা ঠাকুমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু গ্রামের মানুষ তো বুঝতে রাজি হননি। কাকিমা খুব ভয় পেয়েছিল। তাই পরের দিন ভোরবেলা কাউকে কিছু না বলে কাকিমাকে নিয়ে চলে যায় কাকা। কাকিমা আর শীতলপাটায় ফিরতে রাজি হয়নি। এত বছর হয়ে গেছে, এখনো সেদিনের কথা বলতে গিয়ে শিউরে উঠছিল। আসলে ভূত কোথাও থাকে না রে পল্টু। জানলার ওপাশে ওই যে অন্ধকারটা, ওটা আসলে আমাদের মধ্যে ঢুকে বসে আছে। তাই আমরা আমাদের চারপাশেও ওরকম একটা অন্ধকারের জগৎ ভেবে নিই। ছেলে মানুষ মেয়ের খিদের জ্বালাকে ভূত ভেবে ওঝা ডাকি। ভূত আসলে আমাদের মনে। শুনছিলেন অনিশ দেবের লেখা মধ্যরাতের ছায়ামূর্তি। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।